আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। কি অবস্থা সবার? আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা? আমার ভয়েসটা আপনারা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা? আর আপনারা কে কোথায় থেকে জয়েন করতেছেন, কে মানে সবাই কেমন আছেন? আসলে এই ঠান্ডার মধ্যে কি অবস্থা সবার? সবাই কি লেপের নিচ থেকে ক্লাস করতেছেন নাকি হচ্ছে ক্লাস হচ্ছে টেবিলের সামনে থেকে করতেছেন? আমি জানি না আসলে কে কোথা থেকে জয়েন করছেন, একটু তাড়াতাড়ি জানাই দিবেন। আমরা হচ্ছে গত 2 দিন আগে, 2 দিন না আসলে ঠিক একটা দিন আগে, গত শুক্রবার অর্থাৎ গত পরশুদিন আমরা আলোচনা করছিলাম কেমিস্ট্রি কিছু বেসিক পার্ট নিয়ে। সুতরাং আজকে নিয়ে চলে আসছি যে তার পরবর্তী ক্লাস, অর্থাৎ ওই বেসিক পার্টের পরবর্তী কিছু এমসিকিউ, কিছু সিকিউ, কিছু থিওরিটিক্যাল পার্ট, কিছু বেসিক পার্ট, যাই বলেন না কেন ইনশাআল্লাহ সবকিছু হবে অনেক সুন্দরভাবে। আপনারা কেমন আছেন সবাই? সবার কেমন যাচ্ছে দিনকাল? অনেক বেশি চিন্তিত নাকি অন্য কিছু? একজন আমি দেখলাম যে নিজে এসে, ভাইয়া আমি জয়েন করেছি। কোথায় থেকে জয়েন করেছো? আমি বুধ গ্রহ থেকে জয়েন করেছি। এনার নাম হচ্ছে খাজা। খাজা বাবা, আপনি নাকি বুধ গ্রহ থেকে এখানে হচ্ছে ক্লাসের মধ্যে জয়েন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত দূর থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন। আশা করি ক্লাসের শেষ পর্যন্ত আপনি কানেক্টেড থাকবেন। আমাদের সাথে ইনশাল্লাহ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আপনারা অনেক বড় হয়ে গেছেন, কারণ এখন আপনারা স্কুলের সব থেকে সিনিয়র পোলাপান, স্কুলের সব থেকে বড় ছেলে পেলে, মানে আপনারা একদম বড় হয়ে গেছেন। কয়েকদিন পর স্কুল থেকেও বের করে দিবে, বলবে আপনাদের আর জায়গা স্কুলের মধ্যে নাই, আপনি যান কলেজে ভর্তি হন। আপনার বয়স শেষ স্কুলে পড়াশোনা, সুতরাং আপনাদের মেচুরিটি মানে বুঝার ক্ষমতা আশা করি আগের থেকে অনেক বেশি। সুতরাং উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না, তাই না? বলেন তো বাবা, আপনারা তো অনেক ভদ্র, অনেক ভালোবাসি আপনাদেরকে আমি। এখন কথা হচ্ছে, অনেকে এসে বলবে আমি এপাশে লিখতে থাকবো, লিখতে লিখতে হুট করে পিছনে ঘুরে দেখবে এপাশে বলবে আমার কই কোনো বন্ধু নাই, আমার জীবনে কোনো সুখ নাই, আমার কিছু ভালো লাগে না, কি যে একটা অবস্থা শুরু করে দেয় কিছু পোলাপান। বাট এরকম কিন্তু আজকে করা যাবে না, তাই না? আচ্ছা, আপনি ল্যাপের নিচে, ঠিক আছে, যারা তার পরবর্তীতে হচ্ছে। আচ্ছা বাবা শুনেন, যে যেখান থেকে, আমি তো কমেন্টটা হুট করে পড়ে ফেললাম, যে যেখান থেকে জয়েন করেন না কেন, লেপের নিচে হোক অথবা খাটের উপরে হোক অথবা টেবিলের সাথে হোক অথবা টেবিলের উপরে হোক অথবা আপনার বাড়ির ছাদের উপরে হোক, যেখান থেকে জয়েন করেন না কেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ক্লাস করবেন ইনশাল্লাহ, যেখানে মনোযোগ ভালো আসে। বাট লেপের তলে ক্লাস করতে করতে যাতে এরকম করে চিত হয়ে ঘুমিয়ে না পড়েন, সেটাই আমার কাম্য। ঠিক আছে, সবাই নারায়ণগঞ্জ থেকে দেখতে পারতেছেন রিয়া, তার পরবর্তীতে নাইমা, তার পরবর্তীতে মুসফিকা, তার পরবর্তীতে ফাহিম, জিহাদ হাসান, খাজা উদ্দিন, নরসিংদী, তিনি একটু আগে বুধ গ্রহে ছিলেন, রিয়া, তার পরবর্তীতে হচ্ছে সাদিয়া, শাওন, তানজিম, তামান্না, তারপর ইশ আতি, মাশরু, সোহা, সায়ন, সাহা, শাওন, রায়হান। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছেন তাদেরকে হচ্ছে একসাথে সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। কি কেপিলেক্স নাকি KEPLERX, আপনার কমেন্ট দেখতে পাচ্ছি, বাট নামটা অনেক কঠিন বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লক্ষ্মীপুর থেকে, রংপুর থেকে রায়হান জয়েন করছে, অনেকেই জয়েন করে ফেলছে। রাজশাহী থেকে, যাক সাউন্ডটা অন্যরকম হইতেছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমার আম্মু সবার দোয়ায় অনেক ভালো আছে। আজকে হচ্ছে সকালবেলা, সকাল 8টার সময় অপারেশন করার কথা থাকলেও আমার আম্মুকে আজকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়েছে ঠিক সকাল 9:30টার সময়। সুতরাং একটু বেশ চিন্তায় ছিলাম। পেটের ভিতরে হচ্ছে আমার অনেক, আম্মুর টিউমার হয়েছিল অনেকগুলো, সো পেটের অনেকগুলো পার্ট কেটে ফেলতে হয়েছে। যাই হোক, সো আল্লাহ রহমতে আম্মু এখন অনেক ভালো আছে, সুস্থ আছে। মেডিকেলের মধ্যে আম্মুকে রেখে আসছি, তোমাদের ভাবি অথবা আপু, তাকে মেডিকেলে রেখে আমি চলে আসছি। ইনশাআল্লাহ ক্লাস শেষ করে আবারও মেডিকেলে চলে যাব। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবা, ঠিক আছে? ফাহমিদা, আমার বোনের নাম হচ্ছে ফাহমিদা। ফেনী থেকে ফারিয়া। শারমিন জয়েন করছে জামালপুর থেকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফারহানা, আমি অনেক ভালো আছি। উমর জয়েন করছে বরিশাল থেকে, অনেকে টাঙ্গাইল থেকে। পরবর্তীতে অনেক ভালো আপ চলতেছে বাবা। জেদ নাকি চাঁদপুর থেকে। এর পরবর্তীতে এনলিজা, তার পরবর্তীতে হচ্ছে জেস। ভাই আমি মাঝে মাঝে না অনেক কনফিউজড হয়ে যাই আসলে। একটু সুন্দর করে যদি বাংলা দিয়ে না হোক, ইংরেজি দিয়ে হোক বা বাংলা দিয়ে হোক, যেটা দিয়ে হোক, একটু নামটা যদি সহজ হয় বা নাম আপনাদের রিয়েল নামটা হয়, আমার পড়তে খুব ভালো হয়। হ্যাঁ, সো মানে আমার সুবিধা হয়, রিয়েল নামটা দিয়ে রাখেন। এমন এমন মাঝে মাঝে দেয় নাম,
ম্যাম আমার পড়তে আসলে দাঁত ভেঙে যায়, এবং পড়ার পরবর্তীতে দেখি এটা আসলে কখনো মানুষের নাম হওয়া সম্ভব না, হয়তো বা কোনো কার্টুন বা অ্যানিমেশন ক্যারেক্টারের হয়তো বা হচ্ছে গিয়ে তোমার কোনো একটা হচ্ছে চরিত্র আর কি। যাক, এখন কথা হচ্ছে নবম অধ্যায় পড়বেন না পড়াবেন না? অবশ্যই নবম অধ্যায় পড়াবো, কেন পড়াবো না, নবম অধ্যায় পড়াবো না, অবশ্যই পড়াবো ইনশাল্লাহ। 10 নম্বর চ্যাপ্টারটা শেষ করার পরবর্তীতেই 9 নম্বর চ্যাপ্টারটা পড়বো। তার আগে আপনাদের কাছে আমি দিতে চাই 1 লাখ টাকার প্রশ্ন। আমি দেখতে চাই ফারজানা আক্তার জুলি, আপনার নামটা তো অবশ্যই আমার চোখে পড়ে এবং আপনার হচ্ছে হোমওয়ার্ক গুলো আমার অনেক ভালো লাগে, আপনার হোমওয়ার্ক গুলো আমার চোখে পড়ে বাবা। আচ্ছা ঠিক আছে, এখন শুনেন, আমি এই জায়গাটার মধ্যে আপনাদের কাছে ছুড়ে দিলাম, এই কি করলাম, এটা উত্তর দিয়ে দিছি, এটা কোনো কথা? এটা কোনো কথা? আমি তো আরো ভাবলাম যে আপনাদের কাছে লাখ টাকার প্রশ্ন দিয়ে দিয়েছি যে ধাতুর বৈশিষ্ট্য হলো কোনটা। সব সময় মনে রাখবা ধাতুর বৈশিষ্ট্য কখনো উচ্চ গলনাঙ্ক, এইগুলো পার্ট একটু মনে রাখবা, এগুলো পঞ্চম অধ্যায়ের পড়াশোনা, বাট এই চ্যাপ্টারের সাথে কিছুটা কানেক্টেড। ধাতু কারা, পর্যায় সারণীতে ধাতু কয়টা আছে, বলেন 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 বলেন, আমি এখানে শুনতে পাচ্ছি না, পর্যায় সারণীতে ধাতু কয়টা? কালকে তো ক্লাস করছেন। হ্যাঁ সাদিয়া, আমার আম্মু আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে বাবা। বলেন একটু, বলেন 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 ধাতুর সংখ্যা কয়টা? পর্যায় সারণীতে ধাতুর সংখ্যা হচ্ছে 94টা। গতকালকে শিখিয়েছিলাম আপনারা, গত লেকচারে। আপনারা কি পড়াশোনা করেননি? তাড়াতাড়ি বলতে হবে, ঠিক আছে? একদম ঝটপট করে উত্তর দিতে হবে। কয়টা পড়িয়েছি? 94টা। ফারদিন ভাইয়া বলছিল 94টার মধ্যে তরল একটা ধাতু আছে যেটা স্বাভাবিক অবস্থায় লিকুইড অথবা পানির মতো থাকে, যেটার নাম হচ্ছে HG অথবা হচ্ছে মার্কারি আমরা বলতে পারি। এবং এই যে 94টা আমার ধাতু আছে, এই 94টা ধাতুর নামের শেষে সবসময় আম হয় না, সবসময় না, ম্যাক্সিমামের ক্ষেত্রে আসলে আম হয়, সবগুলোর ক্ষেত্রে আম জাম খুঁজেন না। বাট এছাড়া ধাতুগুলোর বৈশিষ্ট্য যখন পড়তে যাবেন আপনারা ইনশাআল্লাহ, আর এই কমেন্টের উত্তরে ভেজে গেছে অনেক, আমি এত পড়বো না, সবসময় মনে রাখবেন বিশেষ দ্যুতি আছে এবং আলোক বিচ্ছিরণ করে। বিশেষ দ্যুতি মানে কি? এটা কি ধুতি, লঙ্গি টাইপের ধুতি? না বাবা, এটা হচ্ছে আসলে একরকম, মানে দ্যুতি মানে উজ্জ্বল, মানে ব্যাপারটা হচ্ছে একটু চকচক চকচক করে, চকচক চকচক করে, ঠিক আছে, এরকম টাইপের। যেমন এখানের মধ্যে হচ্ছে গিয়ে তোমার আলোক বিচ্ছিরণ করে। আলোক বিচ্ছিরণ কখন করবে? যখন কোনো জিনিস একটা চকচক করবে। উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট হবে। এটা যাহা একটা মিথ্যা কথা, একদম একটা মিথ্যা কথা। কেন? সবসময় মনে রাখবা ধাতুর একটা পয়েন্টের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবা, ধাতুরা সবসময় নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয়, গলনাঙ্ক বিশিষ্ট হয়, নিম্ন গলনাঙ্ক। আরেকটা হচ্ছে নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আসলে এদের নিম্ন গলনাঙ্ক মানে কি? গলনাঙ্ক কথাটার অর্থটা হচ্ছে গলে যায়, কম তাপমাত্রায় গলে যাওয়া, গলে যাওয়া। কি বললাম? গলে যাওয়া। আর স্ফুটনাঙ্ক মানে কি? ফুটে যাওয়া, ফুটে যাওয়া, ফুটে যাওয়া। এটা আবার বেলুন ফুটে যাওয়া না বাবা, ঠিক আছে? এটা হচ্ছে যে কোন পানিকে যখন আপনি হিট দেন, ধরেন একটা পানি, পানি তো চিনেন, পানি মানে হচ্ছে যে এখানের মধ্যে পানি। তানজিম বাবা আমি আপনাকে চিনি, ঠিক আছে, বরিশাল থেকে, হ্যাঁ উল্লাহ আসছেন, ঠিক আছে। এই যে এই জায়গায় দেখেন, এই যে পানিটাকে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে ফুটে যাবে, মানে ওই যে বুদ 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 করে পানি উপরে উড়ে যায় না, সেটাই হচ্ছে পানির স্ফুটনাঙ্ক, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু ধাতুর ক্ষেত্রে না এত ফুটে যাইতে এত হিট দিতে হয় না, ঠিক আছে? হ্যাঁ সানাউল্লাহ, আপনারা কি বলতে পারেন সোডিয়াম কি রকম দেখতে? আমাকে কি কেউ বলতে পারবা সোডিয়াম দেখতে কি রকম? বলো 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 বলো, সোডিয়াম কি রকম দেখতে বলো? কেউ আমাকে বলতে পারবা সোডিয়ামটা দেখতে কি রকম? কেউ বলতে পারে না ক্লাসের মধ্যে। সবসময় মনে রাখবা সোডিয়ামে দন্ত স আছে, সোডিয়াম, কি কিসের আম? সোডিয়াম। সবসময় মনে রাখবে এই যে দন্ত স না, এটা হচ্ছে সাবানের মতো, এটা দেখতে হচ্ছে সাবানের মতো। বুঝতে পারছো আমার কথা? এটাকে হিট দিলে খুব তাড়াতাড়ি গলে যায়, বুঝতে পারছেন? ঘোষ ঘোষ আপনি কি বুঝতে পারছেন বাবা? তার মানে এই জায়গার মধ্যে বুঝতে হবে যে সোডিয়ামটা যেহেতু সাবানের মতো, সোডিয়ামটা তো একটা ধাতু, তাহলে ধাতু সমূহ কি হয় বলেন তো? অল্প একটু,
অল্প একটু নাড়া দিলে হচ্ছে গিয়ে কি হয়ে যায় বলেন তো, গলে যায়। এটা হচ্ছে অনেকটা লজ্জাবতীর মতো। লজ্জাবতী, লজ্জাবতী চিনেন? লজ্জাবতী পাতা চিনেন? লজ্জাবতী পাতা এরকম ধরনের একটা পাতা আছে, যদি একটু এরকম টাচ দেন এরকম করে। আবার ধরেন এরকম ধরেন আমি এরকম দেখছিলাম লজ্জাপতি পাতা, যে আমি যদি একটু হালকা করে লজ্জাপতি গাছের পাতাকে এরকম করে টাচ করি, টাচ করো না আমাকে, মানে বলতে তো পারে না আসলে, বাট কথা হচ্ছে গিয়ে তোমার তার মনের ভাবটা এরকম যে তাকে টাচ করা যায় না। ঠিক আছে, সেম ভাবে তাহলে এই যে সেম ভাবে অল্প একটুতে ধাতু গলে যায়, তাহলে অল্প একটুতে যেহেতু গলে যায়, তাই আসলে ধাতুগুলো হচ্ছে নিম্ন স্ফুটনাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। আমি কি বুঝাইতে পারছি? এই যে দেখো, উচ্চ হবে না, এটা নিম্ন। তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী, কুপরিবাহী বলতে এটা হবে সুপরিবাহী, এটা মনে রাখবেন, এটা সু হইতো, এটা দিয়ে দিছে কু। সুপরিবাহী মানে সুন্দর মতো পরিবহন করে, সুন্দর মতো কি করে, পরিবহন করে। সুপরিবাহী মানে হচ্ছে সুন্দর মতো পরিবহন করবে, তাই না? আচ্ছা, কাপ্তাই থেকে এখনো কেউ কে কোথায় থেকে বলতেছে এখনই এটা মিলাইতে পারলো না। আচ্ছা চলেন না, লাখ টাকার একটা প্রশ্ন দেই, দেখেন খুবই সুন্দর একটা প্রশ্ন, চলেন দেখি। এখানের মধ্যে বলছে জেড মৌলের নাম কি, জেড দিয়ে দিছে 5%। দেখি এই লাখ টাকার প্রশ্নের উত্তর কে দিতে পারে, আমাদের এই লাখ টাকার প্রশ্নের উত্তর আপনারা কে দিতে পারেন আমি একটু দেখতে চাই। এইটা প্রশ্নটা কত, 37। চলেন, সুই পরিবাহীরা সুপরিবাহী, সুপরিবাহী। আয়রন হচ্ছে, আয়রন তো না, কে কে জানি উত্তর দিচ্ছে এখানে, আয়রন যেটাই হোক, যে যেটাতেই উত্তর দিক, সবার কাছে কুইজটা চলে গেছে, রাকিব ইনশাল্লাহ দিয়ে দিবেন। টিটিল নাকি এটা, টিটিল উত্তর দিছে জ্যোতি, তার পরবর্তীতে হচ্ছে হোসাইন, মজুমদার, মারুফ, দিশা। ওমা, কুইজ কি কারো কাছে যায়নি? কুইজ তো যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটার মধ্যে যারা যারা এখনো ক্যালসিয়াম বা অন্য কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন, ঠিক আছে, তাদেরকে একটু কাইন্ড ইনফরমেশন আমি জানাই রাখি। সেটা হচ্ছে এখানে যে 46% উপাদান আছে না, 46% আসলে কার আছে? গত লেকচারে পড়াইছি, বলেন দেখি, ভূপৃষ্ঠের মধ্যে 46 বা 46% কার উপাদান আছে? বলেন 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 বলেন, তাতি বলেন, 46% কার আছে বলেন একটু। এটা হচ্ছে অক্সিজেন, তাই না? তার পরবর্তীতে হচ্ছে এইটা, এটা হচ্ছে সিলিকন, তারপরে হচ্ছে 8%টা কার? অ্যালুমিনিয়াম। তার পরবর্তীতে এইটা কি বলতো, এইটা হচ্ছে আয়রন। বুঝতে পারছো? এটা একটু মনে রাখতে হবে বাবারা, এইটা একটু মনে রাখতে। ভেরি গুড নাহিদুল। সুতরাং এখানের মধ্যে যেহেতু বলছে জেড মৌলের নামটা কি, তার মানে আমাকে এখানে অবশ্যই জিজ্ঞেস করছে কার কথা, এই যে 5% কার আছে? আয়রনের। তার মানে উত্তরটা কি হবে? আয়রন হবে। যাক, লাখ টাকার প্রশ্ন কারা কারা উত্তর দিতে পারছেন কি পারেন নাই আমি জানি না, বাট এইটা একটু আমি জানতে চাই, এইটার উত্তর একটু একটু ভাবেন, একটু চিন্তা করেন, ভালো করে বুঝেন। এখানের মধ্যে বলছে এক্স আর কিউ, খুবই এটা একটু থিওরিটিক্যাল প্রশ্ন এবং মাথার মধ্যে উচ্চবিত্ত লেভেলের প্রশ্ন, মানে একটু বড় লোক টাইপের প্রশ্ন, আপনাকে আটকানোর জন্য যথেষ্ট এই প্রশ্নটা। সুতরাং দেখি এইটা কুইজে দেয়া যায় কিনা, নিউ একটা কুইজে যাই। এটা হচ্ছে 38। আমার এখানে কুইজ দেওয়ার আগে তো শুধু ঘুরে বাবা, ঘুরে আর ঘুরে। আচ্ছা ঠিক আছে, এখন এইটার উত্তরটা আমি একটু দিতে পারি। আমার কুইজ আসে না, ঠিক আছে বাবা, নওশিন, যাতে আসে সেই চেষ্টাই আমরা করব ইনশাল্লাহ। ঠিক আছে,
আচ্ছা হুমায়রা, তার পরবর্তীতে সাবিহা, এর পরবর্তীতে এর আমার উত্তর দিছে সানজিদা, পরবর্তীতে সুলতানা, এর পরবর্তীতে উত্তর দিছে হচ্ছে উমর, জামান, শ্রেয়া, এর পরবর্তীতে আর কে কে উত্তর দিচ্ছে, ইয়াসিন আরাফাত, এর পরবর্তীতে শারমিন আক্তার, এর পরবর্তীতে কে আছে, শাহরিয়ার, তন্ময়, তারপর হচ্ছে রিমিত, এর পরবর্তী হচ্ছে মারিয়া, নাহিদ, জান্নাতুল আনিকা, আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে জান্নাত খান, আনিকা। ভেরি গুড। এই যে দেখেন যে যেই উত্তরটাই দেন না কেন স্বাভাবিক কমন সেন্স দিয়ে চিন্তা করেন। এখানের মধ্যে একটা ব্যাপার ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে এক্স আসলে কে। এটা মাথার মধ্যে চিন্তা করেন না, এক্সটা কে, কে বলেন তো বাবা। এই জায়গার মধ্যে আমি গত স্লাইডেই লিখে দিলাম, এক্সটা হচ্ছে অক্সিজেন। এই যে ও মানে হচ্ছে অক্সিজেন। কিউটা কে আসলে বলো তো, কিউটা কে? কিউটা 27% না, তাহলে কিউটা হচ্ছে সিলিকন। তার মানে তোমাকে এখানে খুঁজতে হবে যে কোন কম্পাউন্ডটা আসলে অক্সিজেন প্লাস সিলিকন সমন্বয়ে গঠিত, কারণ এখানে ওরা বলেই দিছে যে এক্স এবং কিউ মানে অক্সিজেন এবং সিলিকন এই দুইটা সমন্বয়ে আসলে মিলিত গঠিত যৌগ কোনটা। এই যে এখানে সিলিকনও আছে অক্সিজেনও আছে, ঠিক আছে হবে। এখানেও দেখেন সিলিকন অক্সিজেন, ওখানে ক্যালসিয়াম দেখে মাথা নষ্ট করেন না, প্রথমে ব্যাপারটা খুঁজবেন ক্যালসিয়াম আর সিলিকন হইলে চোখ বন্ধ করে দাগায় দেন। সেখানের মধ্যে আপনাকে এক্সট্রা করে খোঁজার দরকার নাই ভাই, এখানে তো ক্যালসিয়াম অপশনে নাই, কারণ এখানে শুধু বলছে এক্স ও কিউ। বাবা একবারও কি বলছে এক্স আর কিউ ছাড়া অন্য কেউ হইতে পারবে না? পারবে। আমার মেইন জিনিস হচ্ছে যে আমাকে এক্স এবং কিউ আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। তাহলে এখানের মধ্যে যে দেখো এক্স আছে, এখানের মধ্যে কিউ আছে, তাহলে সামনে কি আছে বলো তো, ক্যালসিয়াম আছে। এই যে তার মানে এটা উত্তর হবে। ক্যালসিয়াম তো আদার সাবজেক্ট, ব্যাপার না। এখানের মধ্যে অক্সিজেন আছে, ভালো কথা অক্সিজেন আছে, বাট এখানের মধ্যে তো সিলিকন নাই, অক্সিজেন আছে বাট নাই কোনটা, নাই হচ্ছে সিলিকন। তাহলে এটা কাটা, সিলিকন যেহেতু নাই তাহলে এটার উত্তরটা কি হবে, শুধুমাত্র 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা। এই যে ক আর খ, এই যে ক নাম্বার উত্তর। আপনারা সবাই কি বুঝতে পারছেন? আমার এখান থেকে পোল যাচ্ছেই না, আপনার এখানে পোল পাবেন কিভাবে? আমার এখান থেকে পোল যায়ই নেই ভাই। ও আচ্ছা, আপনাদের এখানে অনেকের কাছে পোল চলে গেছে, আমার তো দেখাচ্ছে না রেজাল্ট কি কোনো কিছু। ড্যাশবোর্ড শো রেজাল্ট একটু দেখি। আচ্ছা আচ্ছা, এ হবে ভাই তারা কথা যারা বি বলতেছে, যারা কি তারা কথা যারা বি। ও আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এটার উত্তর আশা করি দিতে পারছেন। আচ্ছা এই যে এই মৌলগুলোর মধ্যে একটা বেসিক প্রশ্ন, বেসিক নিটের প্রশ্ন, বেসিক প্রশ্ন আপনার এসএসসি তে ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এই প্রশ্নটার উত্তরটা কয়জন দিতে পারবেন আমাকে একটু দেখেন, ভালো করে লক্ষ্য করেন। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এর মধ্যে পরিবেশের মধ্যে এই কয়েকটা উপাদানের মধ্যে সিলিকনটা সব থেকে বেশি আছে। এই কয়েকটা, নট আমি এখানে অক্সিজেন ইনক্লুড করি নাই। তার পরবর্তীতে আছে অ্যালুমিনিয়াম, এর পরবর্তীতে আয়রন টাইরন যাই থাক না কেন কোনো সমস্যা নেই। বলছে তৃতীয় পর্যায়ে ধাতব এবং অধাতব মৌল। আচ্ছা আমি গতকালকে একটা পড়াশোনা পড়াইছিলাম, বলেন তো এই মৌলগুলোর মধ্যে ধাতু কোনগুলা? এই মৌলগুলোর মধ্যে আমাকে যে এতগুলো অপশন দিল, বললো এইগুলো ধাতু আর অধাতু। গতকালকে বা গত লেকচারে আমি অনেক সুন্দর করে লিখে দিয়েছিলাম, ভালো করে বুঝছেন। কোন কুইজে একটু সমস্যা হচ্ছে, আমরা পড়াশোনায় যাই। দেখেন এখানে যে এতগুলো মৌল বলছে, বলছে এইগুলো ধাতব আর অধাতব মৌল। আচ্ছা বলেন এই জায়গার মধ্যে ধাতব মৌল কোনগুলো? ধাতব কথার অর্থ হচ্ছে, ধাতব কথাটার অর্থটা হচ্ছে ধাতু। আমি আবারও রিপিট করতেছি, ধাতব কথাটার অর্থ হচ্ছে ধাতু। অধাতব, অধাতব কথাটার অর্থটা হচ্ছে অধাতু। অধাতব কথাটার অর্থ হচ্ছে অধাতু। এখন আপনি বলেন এই জায়গার মধ্যে ধাতব মৌল কোনগুলা? আমার যদি না পারেন না, সবগুলো পিটা নিয়ে আছে, আমি গতদিন কত কষ্ট করে এইগুলো পড়িয়েছিলাম। বলেন অধাতব মৌল কোনগুলো? আমি বলছিলাম ধাতব অথবা ধাতুগুলো মনে রাখার ক্ষেত্রে আম মনে রাখবেন, আম। আম, তাহলে আমের ক্ষেত্রে এখানে দেখেন সোডিয়াম, তাহলে এটা একটা ধাতব। তারপর বলতেছে ম্যাগনেসিয়াম, আম আছে, তারপরে হচ্ছে এটা একটা ধাতব মৌল। পরবর্তীতে অ্যালুমিনিয়াম, এটা একটা ধাতব মৌল। সিলিকন,
জি স্যার আসেন সাবধানে টুলে বসেন। মনে আছে দাওয়াত করে নিয়ে এসে আমার টুলে বসায় দিছিলা? তার মানে এই সিলিকনটা হবে অপধাতু। অপধাতু, অপধাতু মানে কি? ধাতুও না অধাতুও না, মাঝামাঝি বৈশিষ্ট্য যাদের। তার পরবর্তীতে মনে আছে ফসফরাস। আমার কাছে আপনার কাছে প্রশ্ন হচ্ছে ফসফরাস একটা অধাতু, বাট এটা কি তরল, গ্যাস নাকি কঠিন? বলেন দেখি। এই ফসফরাস এটা একটা অধাতু, বাট এটা কি শক্ত? এরকম কি শক্ত? এরকম কি শক্ত ফসফরাস, নাকি হচ্ছে এরকম পানির মতো লিকুইড? বলেন এরকম পানির মতো লিকুইড। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখেন আমি গতকালকে অধাতুগুলো পড়ার সময় বলছিলাম আপনি অনেকগুলো ছবি তুললেন, সেটাকে বলবো পিক্স, PICS, পিক্স। তার পরবর্তীতে বলবো অ্যাট, তার পরবর্তীতে বলবো সি। তার মানে কি? পিক্স অ্যাট সি। পি তে ফসফরাস, আই তে আয়োডিন, সি তে কার্বন, এস তে সালফার, এটি তে অ্যাস্টাটাইন, এসি তে সেলেনিয়াম। মানে এগুলো তো সব অধাতু। এটা তো ঠিক আছে, বাট মনে রাখতে হবে এটা অধাতু, যে এটা হচ্ছে কঠিন অধাতু। এটা হচ্ছে কি অধাতু? কঠিন অধাতু। এটা কি অধাতু? কঠিন অধাতু। তার মানে ফসফরাসটাও একটা অধাতু। দেখেন আপনি চিন্তা করেন আপনার বেসিকটা কোন লেভেলে চলে গেলে আপনি এটাও বলে দিতে পারেন যে ফসফরাস একটা অধাতু স্যার, এবং অধাতু স্যার বলতে স্যারকে বলতেছেন যে স্যার ফসফরাস হচ্ছে একটা অধাতু, এবং আমি এটাও জানি ফসফরাস হচ্ছে একটা কঠিন অধাতু। আপনি ওই লেভেল পর্যন্ত, মানে এই প্রশ্নগুলো বিশ্বাস করবেন না মেডিকেলেও পর্যন্ত আসে। অনেকে আশা আছে না মেডিকেলে পড়ার, বুয়েটে পড়ার, ওই জায়গায় চলে আসে যে নিচের কোনটা কঠিন অধাতু। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে এইগুলো অনেক স্টুডেন্ট জানে না। প্রায় 80 থেকে 85% স্টুডেন্ট, মানে আপনার ক্লাসে 100 জন স্টুডেন্ট থাকলে মোটামুটি 80 থেকে 90 জনই পারবে না। সালফার এটা কি বলেন? সালফারটা কি? তাহলে সালফার কি? এটা কঠিন অধাতু, এটা অধাতু, সমস্যা নাই। সালফারটা কি তাহলে বলো? সালফারটাও অধাতু, বাট এটাও কঠিন। মনে আছে যে পিক্স এস আছে, এটা হচ্ছে অধাতু। এখন আপনাদের কাছে আমার আর একটা প্রশ্ন বাবা, সেটা হচ্ছে যে এই ক্লোরিনটা, ক্লোরিনটা তাহলে কি? ক্লোরিনটা তাহলে কি? মনে আছে আমি কিছু গ্যাসের নাম পড়িয়েছিলাম, যে গ্যাসগুলোর নাম ছিল হচ্ছে এরকম ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। এইগুলো কিন্তু সব গ্যাস ছিল। তার মানে এটা তো একটা অধাতু, আপনি বলেই দিতে পারলেন এটা একটা আসলে গ্যাস। এই দুইটা হচ্ছে কঠিন আর এটা হচ্ছে গ্যাস। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? পোলাপান এবার দেখো, দেখছেন একটা প্রশ্ন থেকে আসলে কতটা বেসিক গভীরে যাওয়া যায়। দেখছেন শুধুমাত্র আমরা এখানে পড়লামই না, একদম বেসিক সহ দেখে ফেললাম। যাক এখন শুনেন, এখন এখানের মধ্যে বলছে কি যে ধাতু আর অধাতু গুলোর মধ্যে ধাতব বৈশিষ্ট্য বেশি কার? আচ্ছা আপনি আমারে বলেন। কি হইলো ভাই? मैं तुमको नहीं चाहता हूँ तू क्या फेरत आया है, আজান দেয় নাকি? इसलिए खाने नहीं फेरत चाहता हूँ बट इसलिए खा फेरत आया है। বুঝছেন? আচ্ছা দেখেন, দেখেন এই জায়গার মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং বলছে, উক্ত মৌলগুলোর মধ্যে ধাতব বৈশিষ্ট্য কার বেশি? আরে বাবা ধাতব বৈশিষ্ট্য তো ধাতুর বেশি হয়। আমি আবারও রিপিট করতেছি, ধাতব বৈশিষ্ট্য তো ধাতুরই বেশি হবে। কারণ আমাকে যদি একজন প্রশ্ন করে যে ভাইয়া আপনার ক্লাসের মধ্যে তোমার হচ্ছে গিয়ে তোমার স্টুডেন্ট আছে 5 জন, স্টুডেন্ট কয়জন? 5 জন। 5 জনের মধ্যে 3 জন ছেলে 2 জন মেয়ে। এখন আমাকে বলল যে এই 5 জনের মধ্যে কার পুরুষত্ব বেশি, মানে হচ্ছে কার, মানে পুরুষ হিসাবে কে আসলে আগ্রাসী, আমি একজন পুরুষ, সাহসী পুরুষ। এখন কথা হচ্ছে ভাই মহিলার মধ্যে তো অপশনই আসবে না সে সাহসী পুরুষ নাকি। কারণ কথা হচ্ছে এখানে মহিলা তো পুরুষের অংশই না, তাহলে অংশটাকে পুরুষ। তার মানে আপনাকে ওই 3 জনের মধ্যে সিলেক্ট করতে হবে কে আসলে সাহসী বেশি। সেম এখানে আমার আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে বাবা। আচ্ছা এখন দেখো, তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে ধাতব বৈশিষ্ট্য মানে কি, তোমাকে এখানে ধাতুগুলো খুঁজতে হবে। সো ধাতুগুলো যখন খুঁজতে যাবেন
তখন চিন্তা করবেন যে একই গ্রুপের ক্ষেত্রে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম অবস্থান করে। সবসময় মনে রাখবেন যত বেশি এই সাইডে থাকবো তত বেশি ধাতব বৈশিষ্ট্য বাড়বে, বৈশিষ্ট্য বেশি। যত বেশি এই দিকে থাকবো তত বেশি ধাতব বৈশিষ্ট্য হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে আমার এই জায়গার মধ্যে দেখেন ভালো করে লক্ষ্য করেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং কি অ্যালুমিনিয়াম। সুতরাং এই যে তিনটা জিনিস আমরা এখানে দেখতেছি, তিনটার মধ্যে সবথেকে বেশি এই দিকে আছে সোডিয়াম, তাহলে এটার বেশি, তারপর এটা, তারপর এটা। তাহলে এখানের মধ্যে কি হবে বলতো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অবশ্যই সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। দেখো প্রথম দুইটাই দিয়ে দিচ্ছে। কাহিনী কি বুঝতে পারছো? কাহিনী বুঝতে পারছো? ঠিক আছে বাবা, কাহিনী যেহেতু বুঝতে পারছো, এইগুলো নিয়ে আলোচনা না করে এইগুলো নিয়ে পরে আলোচনা করবো। চলো আমরা এখন টু দা পয়েন্টে চলে যাই, পড়াশোনার মধ্যে চলে যাই। সুতরাং এই পার্টটা যেহেতু থিওরিটিক্যাল পার্ট, সুতরাং আমরা চেষ্টা করব প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়ার জন্য। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। গান টান পারি না বাবা, গান নিজেই পারি না বাবা, অন্যকে কি শোনাবো। দেখো এখন দেখো কথা হচ্ছে এখানের মধ্যে প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে আকরিক। আচ্ছা গতকালকে আমি আকরিক সম্পর্কে বুঝিয়েছিলাম, আকরিকটা কে কে বুঝেছিলাম বলো তো বাবারা? আকরিক কি ছিল? ধরেন আপনি মাটি খুললেন, আপনি 500 টাকা দিয়ে মাটি খুললেন, খুঁড়ার পরবর্তীতে আপনি 1000 টাকার একটা কি পাইলেন বলেন তো, একটা হচ্ছে মহামূল্যবান ধাতু পেয়ে গেলেন। তাহলে আপনার কস্টিং কত? 500 টাকা। কারণ আপনি 500 টাকা দিয়ে খুঁজে টুজে তারপর 500 টাকা পুরা কস্টিং করে আপনি 1000 টাকার একটা জিনিস পাইছেন। তার মানে আপনার প্রফিট হইছে, আপনার লাভ হইছে, আপনার লাভবান হইছেন, তাই না? তার মানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি লাভবান হয়ে থাকেন তাহলে সেটাকে বলবো আমরা আকরিক। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, এই লাভটা হইতে হবে মাটি খুঁড়ে খুঁড়ে। মানে মাটি খুঁড়ে বলতে হইতে পারে এটা পাহাড় খুঁড়ে, এটা হইতে পারে সমুদ্রের নিচ থেকে। এমন না যে আমি গেলাম হচ্ছে বাজারে, বাজারে গিয়ে আমি আসলে 500 টাকার জিনিস নিয়ে চলে আসছি। ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে একটা দেখি, আজকে একটা ভিডিও দেখতেছিলাম, সো ওইখানের হচ্ছে গিয়ে তোমার বাইরের দেশের একটা লোক, হ্যাঁ লোককে একজন সাংবাদিক সাহেব জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপনার কি কি ডিগ্রি আছে? তো বলতেছে আমার পিএইচডি ডিগ্রি আছে, আমার এসএসসি আছে, আমার এইচএসসি আছে, আমার পিএসসি আছে, আমার জিএসসি আছে, তারপর হচ্ছে আমার যত রকম অনার্স আছে সব রকম ডিগ্রি আছে, আমার ডাক্তারি ডিগ্রি আছে, আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, সব ডিগ্রি আছে। এখন উনি অবাক হয়ে বলল আপনার বয়স কত? বলছে 25 বছর। বলতেছে তাহলে আপনি আসলে 25 বছর বয়সে বলতেছেন আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে ম্যাজিস্ট্রেট সব ডিগ্রি আছে, এটা কিভাবে সম্ভব? বলছে আসলে দেখেন আমার আব্বু আমার আসলে স্ট্রাগল করার কষ্টটা দেখতে চায় না, আমার আব্বু আসলে দেখতে চায় আমার সাকসেস। তাই 25 বছর বয়সে আমার আব্বু সবগুলো সার্টিফিকেট কিনে নিয়ে এসে আমাকে দিয়ে দিছে, আমি ওটা অর্জন করে নিয়ে নিয়েছি। তার মানে ব্যাপারটা হইলো যে আপনি কি করলেন, সহজে সহজে আসলে লাভ করছেন। মানে আমার এই জিনিসটা খুবই অবাক লাগছে। বলতেছে মাই ফাদার ডোন্ট ওয়ান্ট টু সি মি উইথ স্ট্রাগল, মানে আমার বাবা আমার মানে স্ট্রাগল দেখতে চায় না, আমার বাবা আমার সাকসেস দেখতে চায়, শুধু সফলতা দেখতে চায়। সুতরাং আমার আব্বু সবগুলো ডিগ্রি আমাকে কিনে নিয়ে আমাকে উপহার দিছে 25তম জন্মদিনে, এবং আমি সাকসেস হয়ে গেছি এবং আমি ওইগুলো নিয়ে নিয়েছি, তার মানে আমি ওইগুলো অর্জন করে নিয়েছি। ঠিক আছে? আচ্ছা এটা একটা ফান ছিল। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে যে আকরিক জিনিসটা কি? আকরিক মানে মাটির নিচ থেকে, মাটির তল থেকে আপনি কোনো কিছু লাভজনক ভাবে যদি তুলতে পারেন। ধরেন আপনি কালকে বাসার সামনে গিয়ে কি করলেন, হচ্ছে বলে না গোবরে পদ্ম ফুল, গোবরে গোবরে মানে দা নিয়ে কোদাল নিয়ে খোঁড়া শুরু করলেন, গোবরের ভিতরে আপনি হচ্ছে একটা মুক্তা পাইলেন। সো সারাদিন পরিশ্রমে আপনার হয়তো বা হইতে পারে পারিশ্রমিক 1000 টাকা, বাট মুক্তাটার প্রাইস হচ্ছে গিয়ে 10,000 টাকা, 10 লাখ টাকা। সুতরাং আপনি হচ্ছে গিয়ে লাভবান হয়ে গেলেন, তাহলে এটাকে আমরা আকরিক বলবো। বাট আপনি যদি সারাদিন মানে হচ্ছে গিয়ে তোমার গোবরের মধ্যে খোঁজাখুঁজি করার পরবর্তীতে একটা শুধুমাত্র হচ্ছে লোহার একটা পুরাতন টুকরা পাইলে যেটা 5 টাকাও না, তাহলে সেটা লস, সেটা আকরিক না। ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো, এখন ভালো করে লক্ষ্য করো বাবারা।
সেটা হচ্ছে এখানের মধ্যে কিছু কথাবার্তা বলছে আকরিক দ্বারা, আমি আবার রিপিট করতেছি, আকরিক দ্বারা কোন প্রাকৃতিক পাথর বা শিলাকে বোঝানো হয় যার মধ্যে মূল্যবান খনিজ পদার্থ থাকে। খনিজ পদার্থ, হোয়াট ইজ দা খনিজ পদার্থ? ওই যে মাটির নিচ থেকে যেই পদার্থটাকে উত্তোলন করতেছ সেটাকেই বলবো খনিজ। ধরেন আপনি মাটির নিচ থেকে, এখানে মাটির উপর এবং মাটির নিচ থেকে আপনি হীরা পেয়ে গেছেন। কি পাইছেন? হীরা পাইছেন। তো এই যে হীরাটা, এই হীরাটাকে আমরা তখন কি বলবো? খনিজ বলবো। এখন কথা হচ্ছে খনিজ শুধুমাত্র হীরা হইতে পারে তা না, লাভজনক ভাবে তোমার হীরা হইতে পারে, এটা হইতে পারে লোহা, এটা হইতে পারে গোল্ড, এটা হইতে পারে পাথর, আমার দিন শেষে লাভ হইলেই হইছে। এটা হইতে পারে হচ্ছে কয়লা, যে কোনো কিছু হইতে পারে। দেখো এখন বলছে বিশেষ করে ধাতব খনিজ পদার্থ, তার মানে মাটির নিচে বিশেষ করে কোন খনিজ পদার্থটা পাওয়া যায়? ধাতব খনিজ পদার্থ। ধাতব খনিজ পদার্থ কারা? যারা ধাতু দিয়ে গঠিত। এই সকল শিলাকে মাটি খুঁড়ে উত্তোলন করা হয়, বাজারজাত করা যায় এবং বিক্রি করে লাভও করা যায়। তার মানে এই লাইনটি ইম্পর্টেন্ট। ব্যবহারটা হচ্ছে যে আপনি যাই করেন না কেন মোটামুটি আপনাকে কিন্তু লাভবান হইতে পারবে, মানে লাভবান হইতে হবে। এই জন্য বলছে বাজারজাত করা যায় এবং বিক্রি করে লাভবান হওয়া যায়। মাটি থেকে উত্তোলনের পর মূল্যবান ধাতু আলাদা করা হয়। এবার একটা জিনিস ভালো করে বুঝেন, এবার একটা জিনিস ভালো করে বুঝেন। ধরেন আপনি চিন্তা করলেন আপনার একটা বাড়ির নিচে অনেক বড় একটা, আপনার বাড়ির নিচে অনেক বড় খনি আছে। এখন খনি আছে, এখন এই জায়গার মধ্যে খনিজ পদার্থ আছে, খনির মধ্যেই খনিজ পদার্থ থাকে। এখন মাটির নিচে ধরেন গোল্ড আছে। আপনি বলেন তো বাবা, এখন মাটির নিচে যে গোল্ড আছে, রাতের বেলা কি আপনাকে স্বপ্নের মধ্যে দরবেশ বাবাজি এসে বলবেন বাবা এই নাও তোমার পরিশোধনকৃত গোল্ড, তার মানে তোমাকে আর মাটি থেকে তুলতে হবে না, তোমার কোনো ঝামেলা নাই, তুমি শুধু বাজারে দৌড়াবা আর বিক্রি করবা? মানে ব্যাপারটা হচ্ছে কি জানেন, যে আপনি মাটির নিচ থেকে কোনো কিছু তুললে সেটাতে ময়লা থাকবে না? বলেন তো, ময়লা তো থাকবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি গোল্ডের সাথে মাটি থাকতে পারে, মাটি লেগে থাকতে পারে, অথবা বালু লেগে থাকতে পারে, অথবা অন্য কিছু। এই যে মাটি বা বালু যেটা লেগে থাকে না, সেটাকে বলা হয় ওই যে খনিজ। এটা হচ্ছে খনিজ, এটা হচ্ছে খনিজ পদার্থ। আর এই যে ময়লাটা আছে সেটাকে আমরা বলবো খনিজ মল। বুঝতে পারছেন? সেটাকে কি বলবো? খনিজ মল বলবো। তার মানে আপনি মাটির নিচে খোঁড়াখুড়ি করার পরবর্তীতে প্রথম কাজ, ধরেন আপনার কাছে কি আছে? খনিজ পদার্থ আছে। ধরেন এইটা একটা খনিজ পদার্থ। এই যে চিন্তা করেন, এই যে চিন্তা করেন আপনার এই জায়গার মধ্যে অনেক বেশি খনিজ পদার্থ, ভিতর থেকে এতটুকু গোল্ড পাইছেন। ধরেন এটার ভিতরে খনিজ পদার্থ লুকায় আছে। ভালো করে বুঝুন, এটার ভিতরে খনিজ পদার্থ লুকায় আছে। এখন আপনি কি করলেন? এই খনিজ পদার্থটাকে এটার ভিতর থেকে না বের করে, ধরেন আমি আর একটু সুন্দর করে যদি দেই, আর একটু সুন্দর করে কিভাবে দেয়া যেতে পারে? আচ্ছা চিন্তা করেন, ধরেন এটা আমার কাছে হচ্ছে খনিজ পদার্থ। দেখেন এই খনিজ পদার্থটা এটার ভিতরে ঢুকায় আছে, ঢুকায় আছে। এখন আমার কি করতে হবে? খনিজ পদার্থটা মাটির নিচ থেকে এভাবে টেনে বের করতে হবে। বের করার পরবর্তীতে এই জায়গার মধ্যে ময়লা আছে না, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন ময়লা আছে। এখন আপনি করলেনটা কি? এই ময়লাগুলো সরাইলেন না, বুঝছেন? ময়লাগুলো সরাইলেন না। এখন দোকানদারের কাছে গিয়ে বললেন ভাই আমি ময়লা টয়লা সরাইতে পারবো না, আপনার মন চাইলে এই মাটিযুক্ত জিনিসপত্র নেন, নয়তো বা আমার ছাইরা দেন। আর জিনিসপত্র লোকেরা বলবে যে ভাই আসলে আপনার যে এই যে খনিজ পদার্থটা দেখতেছেন এই পাশে তো ভালো, বাট এই পাশে না ময়লা, এই ময়লাটাকে বলা হচ্ছে খনিজ মল। এবং এই যে এই যে এই যে এই যে পাতাটা দেখতেছেন এটাকে বলা হয় খনিজ। আপনি জানেন একটা কাজ করেন, সেই কাজটা হচ্ছে আপনি এই মলগুলোকে বা ময়লাগুলোকে পরিষ্কার করে আমাদের কাছে নিয়ে আসেন, তাছাড়া আমরা নিব না। কথা কি আমার বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? কথা কি আমার বুঝতে পারছেন? তো খনিজ মল কোন জিনিস? খনিজ মল হচ্ছে ওই ময়লাটা। এই জন্য বলছে মাটি থেকে উত্তোলনের পর মূল্যবান ধাতু আলাদা করা হয়। বুঝতে পারছেন? তাহলে এখন বলছে এই ক্ষেত্রে বেশিরভাগ সময় আকরিককে গলানো হয়। কেন গলানো হয় বলো তো বাবা? গলানো হয় তার কারণ হচ্ছে খনিজ যেই পদার্থটা থাকে মাটির সাথে একদম এমন ভাবে মিশে থাকে
নামাজের সময় আমি শুধু আজানের সময়টুকু একটু ব্রেক দিব এখন, নামাজটা হচ্ছে ইনশাআল্লাহ ক্লাসটা শেষ হওয়ার পরেই পড়ে ফেলেন। ধরেন আপনার এই জায়গার মধ্যে খনিজ আছে, খনিজের চারপাশ দিয়ে কি আছে, ময়লা 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 বা খনিজ মল। এইগুলোতে কি করতে হবে, খনিজ মলগুলোকে আলাদা করতে হবে। এইটাই বলছে আকরিককে এখন আলাদা করার জন্য কি কি প্রসেস আছে, হয়তো বা গলাইতে হইতে পারে, এটা একটা প্রসেস হইতে পারে। দেখো আচ্ছা, এছাড়া ধরো গলানো, শুধু কি গলার মাধ্যমে আপনি মাটি থেকে আলাদা করবেন? না, শুধু গলানোর মাধ্যমে না, আপনি গলাইতে পারেন, আপনি উপর থেকে ফালাই দিতে পারেন, আপনি যা খুশি করতে পারেন, বাট আপনাকে ময়লাটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, এই যে দেখো আকরিকের মূল্য কিরকম হওয়া উচিত, আমি এটা নিয়ে আগেও কথা বলছি যে একটা আকরিকের মূল্য আসলে কি হওয়া উচিত। একটা আকরিকের মূল্য হওয়া উচিত যে আপনি এই যে দেখেন উত্তোলন করলেন, বাজারজাত করলেন, এই যে খরচটা হইলো, এই যে উত্তোলন বাজারজাত করার পরে যে খরচটা হইলো, তার থেকে যাতে আপনার যে আকরিকটা তুলছেন ওইটার সেল বা ওইটার হচ্ছে আপনি যে টাকা দিয়ে বিক্রি করবেন সেটা যাতে বেশি হয়, মেইন কথা আপনি যাতে লাভবান হন, এইটাই বলছে। অর্থাৎ লাভ না থাকলে সেই আকরিকে খুব একটা মূল্য থাকে না, তার মানে ওটা আকরিকই না। এখন প্রশ্ন হচ্ছে আকরিক কারা, মাটির নিচ থেকে কাদেরকে তুলবেন আপনি, হু ইজ দা আকরিক। প্রশ্ন হচ্ছে এই যে আকরিক কারা, কেউ বলতে পারবা? খুবই সুন্দর একটা প্রশ্ন, আকরিক কারা। সুন্দর করে দেখেন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একটু স্টার চিহ্ন যা চিহ্ন আছে বইয়ের আশপাশে খাতায় সব মেরে দেন। দেখেন দেখো ধাতুর আকরিক গুলো সাধারণত এই যে দেখো ভালো করে বুঝো, দেখো কি বলছে, ধাতুর আকরিক। ধাতুর আকরিক মানে কি, ধাতু থাকবে, বুঝো সে আকরিক গুলো ধাতু থাকবে। আকরিক কারা আসলে, কিভাবে তৈরি হয় বা কোন জিনিসগুলোকে আকরিক বলা হয়, ধাতু থাকবে, ধাতুর সাথে সাধারণ অক্সাইড, অক্সাইড মানে কি অক্সিজেন হইতে পারে, ধাতুর সাথে অক্সিজেন আসলে থাকতে পারে, অথবা আপনার সাথে ধাতু থাকবে, ধাতুর সাথে সালফাইড, সালফাইডস মানে ধরেন আপনার সালফার থাকতে পারে, কি থাকতে পারে, সালফার থাকতে পারে, অথবা সিলিকেটস, সিলিকেটস মানে কি ধাতুর সাথে সিলিকন থাকতে পারে, সিলিকন। সিলিকন থাকতে পারে, তাই না? ঠিক আছে, তাহলে এখন দেখেন আকরিকের উত্তোলন করা হয় সেই মূল্যবান ধাতু, দেখেন তার মানে এই জিনিসটা মনে রাখবেন যে কারা কারা আসলে আকরিক হইতে পারে, ধাতুর সাথে অক্সিজেন, তারপর ধাতুর সাথে হচ্ছে সালফার, ধাতুর সাথে হচ্ছে সিলিকন। এটা কি বুঝতে পারছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটি স্টার চিহ্ন। বুঝাই দেন, বুঝাই দিব, যে জিনিসটা বুঝাই দিব আকরিক মানে কি, আকরিক মানে হচ্ছে আপনি যদি কোনো কিছু ব্যবসা শুরু করেন মাটির নিচ থেকে তোলাতুলি, যে মাটির নিচ থেকে কোনো কিছু আপনি তুলতে চান, সেটা যদি আপনার লাভ হয় তোলার পর যেই জিনিসটা তুলবেন যেটার কারণে আপনার লাভ হয়েছে সেটাকে আমি আকরিক বলবো। বুঝতে পারছেন? এখন আকরিক কারা হইতে পারে, আকরিক আসলে জিনিসটা কি, দেখেন আকরিক হইতে পারে, আকরিকের পরিচয় জানতে গেলে আমি বলবো ধাতুর মানে ধাতুর সাথে অক্সিজেন যুক্ত থাকতে পারে, ধাতুর সাথে সালফার যুক্ত থাকতে পারে এবং ধাতুর সাথে সিলিকন যুক্ত থাকতে পারে। এখানের মধ্যে আমি লিখতে পারি এই যে দেখো SiO⁻, এরকম সিলিকন অক্সিজেন। তার পরবর্তীতে যদি আপনার আরো বেশি কষ্ট থাকে তাহলে আপনি একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ধাতুর আকরিক যারা, দেখেন ধাতুর আকরিক যারা তারা খুব বেশি সস খাইতে পছন্দ করে। কি খাইতে পছন্দ করে? সস। ধাতু সবসময় কি খাইতে পছন্দ করে? সস। বুঝতে পারছেন? এই যে এস, সসের এস এ হচ্ছে সালফার, ওতে হচ্ছে অক্সিজেন, আর এই যে এস এ হচ্ছে, একটু মনে রাখবেন, এস তে হচ্ছে সিলিকন। তার মানে ধাতুর সস যারা খাবে তারাই হবে আকরিক। বুঝতে পারছেন? এটা একটু মনে রাখবেন, মনে থাকবে, মনে থাকবে আপনাদের? আচ্ছা, বইয়ে যেহেতু পাচ্ছেন না কোনো সমস্যা নাই, আমার সাথে লেকচারটা শেষ করেন, ইনশাল্লাহ সবই পাবেন, সমস্যা নাই বাবা। ভাইয়া এইগুলা কেন এইচএসসি স্লাইড হবে বাবা? এগুলো এসএসসি স্লাইড,
কয়লাও আকরিক, কয়লা যদি আপনি লাভজনক ভাবে যদি তুলতে পারেন তাহলে সেটাকে আকরিক বলবো। বইয়ের মধ্যে আছে বাবা, বই থেকেই দেয়া আসলে। আমার কাছে তো এখন বইটা নাই, বইটা থাকলে পেজ নাম্বারটা বলে দিতাম। সমস্যা নাই, এখন বইটাই খুঁজতে হবে না, আপনি আমার সাথে আমার লেকচারটা পড়ে ফেলেন, ইনশাল্লাহ অনেক সুবিধা হবে। বইয়ের মধ্যে হচ্ছে গিয়ে অনেক ডিটেইলসে লেখা, আমরা বইয়ের প্রত্যেকটা লাইন তো আর রাখি নাই। বইয়ের মধ্যে যেই জায়গাগুলো হচ্ছে গিয়ে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, যেই জায়গাগুলো আপনাদের আসতে পারে সেইগুলোই দিছি, ঠিক আছে? দেখো এখন আসো আকরিকের উৎস। আকরিকের উৎস কথাটার অর্থটা হচ্ছে আকরিক কোথায় কোথায় পাওয়া যায়। আকরিক কই কই পাওয়া যায়, কই কই পাওয়া যায়, কই কই পাবো আমরা। দেখো ভালো করে লক্ষ্য করো আকরিক আসলে কোথায় কোথায় পাওয়া যায়। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে এখানে বলে দিছে আকরিকের উৎস দ্বারা বিশেষ কোনো স্থানের নাম বোঝানো হয়, সেখানে আকরিক বেশি পরিমাণে পাওয়া যায়। আচ্ছা এই পর্যন্ত কি কেউ বাংলাদেশের রিয়েল আকরিকের কি উদাহরণ দিতে পারবে? বলেন, ভিডিওটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন আপনারা কি কখনো দিনাজপুর, দেখেন ভালো করে বুঝছেন, দিনাজপুরের নাম শুনছিলেন? দিনাজপুর, দিনাজপুরের কয়লা খনি নাম শুনছেন? কয়লা খনি, দিনাজপুরের কয়লা খনি। তাহলে দিনাজপুরের কয়লা খনিটা কোন জায়গায় থাকে বলেন তো বাবা, কোন জায়গা থাকে? এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কয়লা। একজন জিজ্ঞেস করলো আলু মূলা কি আকরিক? পোলাপানের প্রশ্ন দেখো, আলু মূলা কি আকরিক? ভালো একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, আলু মূলা কি আকরিক? আপনারা বলেন, খুব ভালো একটা প্রশ্ন, আমি চাই আপনাদের সবার প্রশ্নের উত্তর দিতে। দেখেন আচ্ছা এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আপনাদের কমেন্টে জানতে চাই যে এটা কি আসলে আকরিক কি আকরিক না। দেখেন ভালো করে বুঝেন, আমি বলছি আকরিক হবার জন্য মাটি থাকবে, মাটির নিচ থেকে আপনি কোনো জিনিস উত্তোলন করবেন, যেটা মাটির নিচে দীর্ঘদিন ধরে ছিল আপনি উত্তোলন করবেন। আমি কি একটা বারও বলছি বাবারা যে আপনি এক কাজ করেন, আপনি একটা জমি আবাদ করেন, জমির মধ্যে আপনি ফসল আবাদ করেন, আপনি ফসল আবাদ করেন, আপনি ফসল আবাদ করতে আপনার খরচ হইল 500 টাকা, এবং সেই ফসলগুলো কাইটা নিয়ে আসেন, কাইটা নিয়ে আসার পরে বাজারের মধ্যে বাজারজাত করেন, বাজারজাত করার পর আপনি দেখলেন আপনার বিক্রি হইলো 5000 টাকা, তাহলে সেটা আকরিক? বাবা আকরিক হওয়ার জন্য তো আসলে ফসল গাড়াগাড়ি করার দরকার নাই, আকরিক হওয়ার জন্য হচ্ছে মাটির নিচে দীর্ঘদিন ধরে থাকবে, নিজে নিজে পচবে। বুঝতে পারছেন? আপনার আলু 6 মাসের বেশি থাকলে নিজে নিজে পচে যায়, সেটা আকরিক হবে কিভাবে? আকরিক কারা হয় আমি আপনাকে বলি, যেমন হচ্ছে গিয়ে তোমার আরেকটা যদি বলি হচ্ছে যে অনেক আগে কোটি কোটি বছর আগে বলে না যে ডাইনোসর ছিল, ডাইনোসর মাটির নিচে চাপা থাকতে 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 থাকতে, বুঝেন বুঝেন, মাটির নিচে থাকতে 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 সে একসময় তেলে পরিণত হয়েছে। ওই যে আপনারা শুনছেন সৌদি আরবের মধ্যে কিন্তু অনেক বেশি তেল পাওয়া যায়, সৌদি আরবের নাম শুনছেন? অনেক বেশি তেল উত্তোলন করা যায়, ঠিক আছে? সো আপনি এটা মনে করেন না যে আপনি আলু চাষ করলেন এবং 6 মাস পরে ব্যাপক লাভবান হইলেন এবং ওই আলুটাকে আকরিক বলবো। আকরিক হওয়ার অর্থ হচ্ছে সেটা মাটির নিচে কয়েকশো বছর অথবা কয়েক হাজার বছর ধরে হচ্ছে পাইতে হবে। মানে আপনি যদি চিন্তা করেন আপনার বংশধররে আপনি আকরিক পাওয়াই ছাড়বেন, এটা কাজ করবেন, আপনি আপনার বাড়ির নিচে গোল্ড পুতায় রাখবেন 500-700 কেজি এবং ভুলে যাবেন আপনি যে গোল্ড পুতায় রাখছেন এবং একটা চিঠি লিখে রাখবেন, এ জায়গায় আমার গুপ্ত ধন রেখে গেলাম বৎস, তুমি এখানে খুঁজে নিও, টাকা খরচ করে অবশ্যই তুমি লাভবান হবে। এবং বাংলায় একটা হয়ে গেল চলচ্চিত্র, খনিজ সম্পদ তুমি কই, খনিজ নাকি অখনিজ, নাকি বলবে তুমি কি আকরিক, তারপরে এক একটা পার্ট আসবে, সে কি খুঁজে পেল তার বংশে রেখে যাওয়া আকরিক, এরকম, ঠিক আছে? সুতরাং আপনি ধরেন মাটির নিচে রাইখা একদম আপনিও মইরা গেছেন, আপনার বংশধর অনেক চলে গেছে, পরবর্তীতে 2050-3050 বছর আসছে, আসার পরবর্তীতে মাটি খুঁড়ছে, খুঁড়ার পরবর্তীতে হচ্ছে গোল্ডটা তুলছে, তোলার পর বলে আয় হায় আমি তো লাভবান,
ঠিক আছে? সুতরাং তখন তুমি ওইটাকে তোমার ওই বংশধরের ওইজন মনে করবে যে হ্যাঁ এটারে আকরিক বলতে পারবো। বাট আপনি যদি মাটির নিচে ধরে ওই মূলা, বেগুন, আলু, শসা, পটল, হ্যাঁ গাজর, এইগুলো টমেটো, এইগুলো যদি পোতায় রাখেন, পোতায় রাখার পর বলেন আরে আমার বংশধর 100তম বংশধর, এই মানুষ এসে এই জিনিস তুলবে, এই টমেটো বিক্রি করবে এবং সে লাভবান হবে। যদি টমেটো থাকে আর বিক্রি করতে পারেন, লাভবান হইতে পারেন, আমার সমস্যা নাই, বাট কয়েকশো বছর অপেক্ষা করেন। কিন্তু আমি আপনারা বলে দেই ভাই, টমেটো আজকে রাতের বেলা এনে রেখে দিবেন, কালকে রাতে দেখবেন পচা শুরু করছে। ঠিক আছে? আমি এনে দেখি বাবা, তবে ফরমালিন দিলে আবার পচে না বাবা। আমি তো আগে একটা সময় ভয় পাইতাম, বাজারের মধ্যে ফল কিনতে গেলে ভয় পাইতাম যে আজকে খাইতে হবে, আব্বু আম্মুকে বলতাম আজকে খেয়ে ফেলবা, নয়তো বা আগামীকালকে পচে যাবে। এটা গ্রামে করতাম। ঢাকায় আসার পরবর্তীতে আমি দেখতে পাইলাম কি, যে ঢাকায় আসার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার ফল রাখি ভাই 1 মাস হয়ে যায়, পচে না। আমি কই এ কি ফল, এ তো দারুণ ফল। প্রথম দিকে মনে করতাম, আম্মুকে বলতাম দেখছো বাংলাদেশে এত ভালো ফল পাওয়া যায়, গ্রামে কি ফল 2 দিনের মধ্যে পচে যায়, 1 দিনের মধ্যে পচে যায়, আর এই ঢাকার মধ্যে এমন ফল কিনলাম, এটা তো 3 মাস কেন, এটা তো আমি হচ্ছে গিয়ে তোমার এক সিজনের ফল রেখে পরের সিজনে খাইতে পারবো। সো পরবর্তীতে আসলে জানতে পারলাম সেটা আসলে পেছনে নাকি ফরমালিনের হাত আছে। পানি, একজন জিজ্ঞেস করছে হচ্ছে পানি কি ফরমালিন কিনা। স্যার ম্যাঙ্গানিজ কি ধাতু? হ্যাঁ ম্যাঙ্গানিজ ধাতু। জেলার গ্যাস দেখতে পারলাম না। পানি, পানি কি আসলে আকরিক? না বাবা, পানি আকরিক হবে না, কারণ হচ্ছে পানি ফ্রি। ঠিক আছে, এখন কথা হচ্ছে পানিটা ফ্রি, পুরোপুরি ফ্রি। হ্যাঁ, পানির জায়গায় যদি আপনি মাটির নিচ থেকে তেল তুলতে পারেন, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা আকরিক বলবো। ম্যাঙ্গানিজ ধাতু, হ্যাঁ ম্যাঙ্গানিজ ধাতু বাবা। কথা বোঝা গেছে? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে। দিনাজপুর, এখন দেখেন কোন নাম বোঝানো হয়, যেমন পুকুরিয়া, বড় পুকুরিয়া বা সামথিং কিছু। এখন কথা হচ্ছে আকরিকের উৎস, ভালো করে বুঝো, আকরিকের উৎস আর খনিজ পদার্থের উৎস এক নয়। কেন এক নয়? মাথার মধ্যে চিন্তা, কেন এক না বলেন, এবার আপনারাই বলেন। আকরিকের উৎস এবং খনিজ পদার্থের উৎস একই না কেন? খনিজ পদার্থ তো তেল তেল যা ইচ্ছা তাই হবে, আকরিকও তো তেল তেল সবই হইতে পারে। দুইটা এক না কেন আসলে? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আকরিক আর খনিজ পদার্থের উৎস এক না কেন? আকরিক, আকরিক মানে হচ্ছে লাভ হতেই হবে, লাভ হতেই হবে, তাছাড়া জীবন অন্ধকার। আর আমি যদি তোমাদেরকে বলি খনিজ সম্পদ, খনিজ সম্পদ, খনিজ সম্পদ ওই রকম বাবা, বাট কথা হচ্ছে এটা লাভ অথবা লস হইতে পারে, মানে এখানে লসটা হতে পারে। বুঝতে পারছেন? খনিজ পদার্থ মাটি থেকে তুললেন, আপনার যদি সেটা লস হয় তাহলে আপনি বললেন খনিজ, আর আপনার ওটা যদি লাভ হয় তখন আপনি বললেন সেটা আকরিক। বুঝতে পারছেন আমার কথা? তাই এখানে বলা হয়েছে আকরিকের উৎস এবং খনিজ পদার্থের উৎস এক না, দুটোর ক্ষেত্রে পার্থক্য রয়েছে। আকরিকের উৎস হতে হলে এই যে আকরিককে বেশি পরিমাণে থাকতে হবে। বেশি পরিমাণে থাকার অর্থটা কি? বেশি পরিমাণ থাকার অর্থ হচ্ছে লাভ হইতে হবে, লাভ, বেশি বেশি লাভ বাবা, লাভ ছাড়া চোখে কিচ্ছু দেখি না। বুঝতে পারছেন আমার কথা? অর্গানাইজেশন হচ্ছে একটা হচ্ছে মৌলের নাম, পর্যায় সারণীর 128তম, আরে 118তম যে মৌলটা, পর্যায় সারণীতে যে 118তম মৌল, সেই মৌলটাকে বলবো অর্গানাইজেশন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছেন। দেখেন আকরিকের উৎসগুলোর নাম থাকে, উদাহরণ হিসেবে বলা হয় উইট, ওয়েটার, সান, দক্ষিণ আফ্রিকা, এগুলো নাম জানার দরকার নাই। আজান দিচ্ছে, আজান বেড়ে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
لا حول ولا قوة إلا بالله. আচ্ছা ঠিক আছে, একজন জিজ্ঞেস করছে অর্গানাইজেশন কি নিষ্ক্রিয় গ্যাস? হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস। একজন প্রশ্ন করছে, আচ্ছা আকরিক, এই যে নিকেলের আকরিকের নামকরণ করা হয় এভাবে, এই যে আগের স্লাইড চাইছে, এই যে আগের স্লাইড এইটা, যারা যারা চাচ্ছ তাদের জন্য, এবং এটা পরের স্লাইড। সস, ধাতুর আকরিক গুলো মনে রাখতে পারো, ধাতু সস খায় বেশি, সালফার, অক্সিজেন, সিলিকন। তার পরবর্তীতে হচ্ছে আকরিকের উৎস হচ্ছে দিনাজপুর এবং কয়লা খনি, আরেকটা হচ্ছে কি এখানে মনে রাখতে হবে। এখন একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, কেউ কি এই লাখ টাকার প্রশ্নের উত্তর দিতে পারবা? কয়লা আসলে ধাতু নাকি অধাতু? বলো। কয়লা ধুইলে কখনো যায় না, ময়লা। কয়লা, এখন লাখ টাকার প্রশ্ন, এটা কি ধাতু নাকি অধাতু? এখন একটা জিনিস কি জানো, কয়লার সংকেত কেউ বলতে পারবা? কয়লার সংকেতটা কি কেউ জানো? ভালো করে বুঝো, আমি এইগুলো বুঝাই দিচ্ছি, যারা যেই জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করতেছো সেই জায়গা থেকে বুঝাই দিচ্ছি, ভালো করে বুঝো। কয়লা, কয়লাটার প্রধান উপাদান কি? কয়লার প্রধান উপাদান এটা বুঝতে হবে। প্রধান উপাদান সবসময় মনে রাখবা, কয়লার প্রধান উপাদানের নাম হচ্ছে, ভালো করে বুঝো, কয়লার প্রধান উপাদানের নাম হচ্ছে কার্বন। আপনারাই বলেন, কার্বনের দুইটা রূপ আছে, বুঝছেন? কার্বন, এই যে আপনারা যে কার্বন দেখতেছেন না, কার্বন। এখন কথা হচ্ছে ভাই, কার্বনটা যে এতদিন ধরে পড়ে আসতেছে, কার্বনটা কি শক্ত নাকি নরম এটা বলো। কার্বনটা এতদিন মনে নাই, পিক্স এট সি, পিআইসি, পিক্স এট সি মানে কি বলেন তো? পিক্স এট সি মানে কি? এই যে দেখেন, ভালো করে লক্ষ্য করেন এই জায়গাটার মধ্যে, সেটা হচ্ছে পিতে হচ্ছে ফসফরাস, আইতে আয়োডিন, সিতে কার্বন, এসতে সালফার, অ্যাস্টাটাইন, সেলেনিয়াম। ভালো করে লক্ষ্য করেন তো এখানে কি আছে? সি না, সি মানে কার্বন না, এগুলো তো সবগুলো কঠিন। তাহলে কয়লাটা কি শক্ত নাকি চাবাই চাবাই খাওয়া যায় বলেন তো? অবশ্যই কার্বন শক্ত। এখন আপনারা দেখি অনেক বাঙালি আছে, বলে ভাই কার্বন ডাই অক্সাইড তো আসলে গ্যাস, মানে কার্বন তাইলে কঠিন হয় কেমনে? আরে বাবা, এটা তো পুরো যৌগ, পুরোটা একসাথে মিলে গ্যাস। শুধু যদি কার্বন থাকে একক ভাবে, শুধু একটা কার্বন, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো সেটা কঠিন। এখন কার্বন যেটা দেখতেছেন না, কার্বনের রূপ আবার দুই রকমের। কার্বনের একটাকে বলা হয় গ্রাফাইট, একটাকে বলা হয় হচ্ছে হিরোক বা হীরা, বুঝতে পারছেন? আর একটা সাইড তো পড়াইলাম যে কয়লার প্রধান উপাদান, বাট কার্বনটা দুইটা জিনিস। হীরা দেখছেন না, হীরা, হীরা তো মুভিতে দেখছেন বা ছবিতে দেখছেন, হীরাটাও কিন্তু অনেক বেশি কঠিন। মানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে কার্বনের গ্রাফাইট আছে না, এরা হচ্ছে বিদ্যুৎ পরিবহন, বিদ্যুৎ পরিবহন করে। এরা আসলে, হীরা আসলে বিদ্যুৎ পরিবহন করে না। এই পার্টটা মনে রাখবে, এই পার্টটা মনে রাখবে। একটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে, আর একটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে না। এখন এই যে যারা প্রশ্ন জিজ্ঞেস করলো এতক্ষণ ধরে যে কার্বন আসলে কি, কার্বনটা আসলে হচ্ছে গিয়ে ধাতু নাকি অধাতু, অথবা গ্রাফাইট। How's the Josh? My dear student, how is the Josh? সবাই কেমন লাগছে ক্লাস? নতুন বছর, নতুন ভাবে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, সব ঠিকঠাক যাচ্ছে। আমরা অলরেডি হায়ার ম্যাথের ক্লাস করেছি, না জেনারেল ম্যাথের ক্লাস করেছি, দূরত্ব উচ্চতা, ঠিক আছে, খুব ভালো যাচ্ছে ক্লাস। হায়ার ম্যাথ সৌমিক স্যার করবে সেট অফ ফাংশন, ডায়মন্ড হীরা, আমার দেখা যায় এখানে ব্যাডমিশন স্টার্ট করা লাগবে।
তুমি ক্লাস নাও, আমি ব্যান করা শুরু করি, কারণ এখানে ক্লাস ডিসকাশনে অনেকেই আবার খুব ভালো। হীরা দেখতে চাও, যে কোনো কাজ কাটার দোকানে চলে যাও, যে জিনিসটা দিয়ে কাজ কাটতেছে ওইটাই হীরা, একদম সহজে হীরা দেখতে পারবা। অস্থির পোলাপান, কি অবস্থা? হাউ ইজ দ্য জোশ অন দ্য ম্যাচ? নতুন গ্রুপে কেমন লাগছে? জাস্ট ডিসকাশন সেকশনটা ঠিকঠাক রাখো, এই একটাই তোমাদের কাছে কথাবার্তা। আর তোমরা যখন পার করে গেছো, ক্লাস 9 থেকে 10 উঠে গেছো, তখন থেকে আমরা সবাই চুপ হয়ে যাবেন। চুপ ব্যান ভাইয়া ব্যান, আমি চেঞ্জ করে দিছো, ভালো। আমি তোমাদের ক্লাস নিব পরবর্তী চ্যাপ্টার গুলাতে। এখন তো তোমাদের দুইজন ভাইয়া স্টার্ট করছে, পরের চ্যাপ্টারতে আছে। আরে আছি তো আমি তোমাদের লোক। আর অনলাইন ব্যাচের যাবতীয় ঝামেলা, ক্লাসের যে রেটিং দেওয়ার সময় যে ইনপুটটা আছে, ওই ইনপুটে আমাকে জানাই দিবা কি ঝামেলা হচ্ছে, কি ফেস করতেছো, ঠিক আছে? কি কি ঝামেলা হচ্ছে, কি কি ফেস করতেছো, ইন ডিটেইলস আমাকে জানাই দিবা। আমি সবগুলো এইমাত্র তোমাদের ক্লাস অ্যানালাইসিস করে আসলাম। আমি as soon as possible এই জিনিসগুলো ফিক্স করার টার্গেট দিচ্ছি। তোমাদের কি লাগবে, কি কি ঝামেলা, কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, কোন জিনিসটা ফিক্স করা দরকার, আমাকে জাস্ট জানাই দিবা, ঠিক আছে? আমি আছি, ফাতিমাতুজ জোহরা, আমি ফ্রম ডে 1 আছি, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। যারা নতুন এসেছো, যাদের সাথে আমার পরিচয় নেই, আমার নাম হচ্ছে সাজন চক্রবর্তী, আর আমি তোমাদের অনলাইন ব্যাচের দায়িত্বে আছি। তোমাদের সুখে দুঃখে আমাকে পাশে পাবা, ঠিক আছে? সুখে দুঃখে আছি, যে জিনিসটা ঠিকঠাক করা লাগবে ঠিকঠাক করে ফেলবো। জাস্ট যাওয়ার আগে হাউ ইজ দ্য জোশ? জোশ দেখাও, জোশ চাই, জোশ, পুরো ক্লাসে জোশ চাই। সারা বাংলাদেশে এই কোর্সটাকে বেস্ট বানাইতে হইলে আমাকে কি কি করতে হবে, জাস্ট সেই আপডেটটা আমাকে জানাও ভাইয়া, যে এই বিষয়গুলো আমার লাগবে এই কোর্সটাকে আপডেট করতে, এই কোর্সটাকে বেস্ট বানাইতে, ঠিক আছে? ভিলেন, ওকে, ঠিক আছে, আমি এটা মেনে নিব। তোমাদের ক্লাসগুলোতে আমি এই জিনিসগুলো থাকবো। ইয়েস, সার্ভার ইজ হিয়ার। সো লেটস বিগিন। চলো আমরা ক্লাস শুরু করে দেই। আমরা আকরিক পড়ছি, আকরিক ভালো করে পড়ো, ঠিক আছে? সেখান থেকে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। স্ক্রিন মাঝে মাঝে আটকে যায়, সব লিখে দিবা। রেটিং দেওয়ার সময় নিচে একটা কমেন্টস পার্ট আসে, ঠিক আছে? কমেন্টস পার্টে সব লিখে দিবা ডিটেইলস, আমাকে টার্গেট করে একদম ওপি হেডশট দিবা। সমস্যা নেই, আমি আসছি, দেখতেছি। হাই স্যার, শাবাশ, আগো আগো আগো। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ভাইয়া। দেখছো সজন ভাইয়া এসে কত সুন্দর আপনার খোঁজ খবর নিলেন। অবশ্যই অবশ্যই জানাবেন নিজের সমস্যাগুলো। এই চুপ করে মুখ বন্ধ করে থাকলে হবে না, কিন্তু কোন জায়গায় সমস্যা ফেস করতেছেন, কোন জায়গায় সমস্যা ফেস করতেছেন না, কোন জায়গাগুলোতে মনে হয় যে জি ভাইয়া এই জায়গাগুলো ইমপ্রুভ করা যায়, সেই জায়গাগুলো অবশ্যই জানাই দিবেন। আচ্ছা ঠিক আছে, যারা যারা হচ্ছে গিয়ে একটু আগে জানার চেষ্টা করতেছিলেন যে আসলে আকরিক কোনগুলো, হ্যাঁ, সো এই জায়গার মধ্যে দেখেন ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে আমি বলছিলামই যে আকরিক কোনগুলো, এই যে কার্বন, এই যে আগের স্লাইড যেটা, কয়লা, কয়লার প্রধান উপাদান হচ্ছে কার্বন, কার্বন হচ্ছে গিয়ে কার্বন আরেকটা নাম হচ্ছে গ্রাফাইট, আর একটা হচ্ছে হীরা, হীরা হচ্ছে গিয়ে তোমার বিদ্যুৎ পরিবহন করবে না, হীরা বিদ্যুৎ পরিবহন কখনোই করবে না, এবং গ্রাফাইট সবসময় বিদ্যুৎ পরিবহন করে। এখন দেখো, এখন কথা হচ্ছে বিভিন্ন ধাতুর আমরা কি আলোচনা করবো, বিভিন্ন ধাতুর আকরিক। আমি একটু আগে বলছিলাম, আগে স্লাইড ভিডিও ক্লিয়ার না, এই যে আগে স্লাইড বাবা, এই যেটা, এই যেটা, এই যে আগে স্লাইড বাবা, এই যে বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, একটু আগে আমি আপনাদেরকে কমন কিছু কথাবার্তা বলছিলাম। যদি আপনাকে আকরিক হইতে হয়, যদি কোনো কিছুকে আকরিক হইতে হয়, কয়টা পার্ট লাগবে? আমি কি বলছিলাম, যদি কোনো কিছুকে আকরিক হইতে হয় সেটা ধাতু হইতে হবে, সেটা ধাতু হতে হবে, এবং ধাতুর কি হবে? সস হবে, সস, SOS। সস মানে কি? হয় হচ্ছে সালফার থাকবে, অথবা অক্সিজেন থাকবে, অথবা সিলিকন থাকবে। তার অর্থ হচ্ছে সস থাকতেই হবে, সালফার, অক্সিজেন, সিলিকন, এই তিনটা জিনিস থাকতেই হবে সসের মধ্যে। তার মানে হচ্ছে এখন আমি এখানের মধ্যে একটা জিনিস লক্ষ্য করতেছি, অ্যালুমিনিয়াম, এবং অ্যালুমিনিয়ামের প্রধান উৎস হচ্ছে বক্সাইট। আচ্ছা আপনারাই বলেন তো, আমি একটু আগে কি বলছি,
অ্যাকুরিকে হয় অক্সিজেন থাকবে ধাতুর সাথে, নয়তো